রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংস্কারের দোহায়ে নির্বাচন বিলম্বে ক্ষতির সংজ্ঞা। আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি? প্রশ্ন রিজওয়ানা হাসানের। দলীয় নেতাদের কাছে চান সুস্পষ্ট জবাব। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু কাজটা তো শুরু হলো। দেড় যুগ পর সিলেটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরের। চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। জীবনের শেষ সময় কেটেছে এক হোস্টেল কক্ষে। কাল জাতীয় প্রেস ক্লাবে জানাজা। সারা দেশের শীতের দাপট। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি। বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। এই ঠান্ডার জন্য চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো। সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা নিম্নমুখী। স্বস্তি ফেরেনি আলু ও চালে। নিত্যপণ্যের দাম সহনীয় নয়, দাবি ভোক্তার। এবং ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রো। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে এমন সিদ্ধান্ত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে সংস্কৃতি হিসেবে দাঁড় না করানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও দাবি তার। আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে বিলম্ব হলে তা জনগণের ক্ষতির কারণ হবে বলে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই অঞ্চলে বুদ্ধিবৃত্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, সেই জাগরণ স্বাধীনতার পরে নিষ্প্রভ হয়ে গেছে। বিএনপির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দেশকে মেধাহীন করতে ৭১-এর পরাজিত শক্তি নির্বিচারে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আর পতিত ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই, এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে, তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। মেধাভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেধাভিত্তিক যুদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। নিজেদের ক্ষতি হয় এমন কথা ও কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে জিততে হবে।
যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে। বলেন, গণতন্ত্র শুধু কথার কথা নয়, লালন করতে হবে গণতন্ত্রের সংস্কৃতি, নিজেদের মধ্যে আনতে হবে পরমত সহিষ্ণুতা। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাণীতে তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী দেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই দিনটি জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন উল্লেখ করে তিনি বলেন, অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান। হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের আগে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ করে। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি? দলীয় নেতাদের কাছে এর সুস্পষ্ট জবাব চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে। দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত 53 বছরে কেন হয়নি জানতে চেয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোকে সেই জবাব দিতে হবে। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারত সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ তা ভেস্তে দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে সুদৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। শুক্রবার সকালে দীর্ঘ 1.5 যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ মিথ্যা গল্প সাজিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, একবার এক একজনের ঘাড়ে সওয়ার হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। কিন্তু দেশপ্রেমিক জনগণ ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে। এত মানুষ হত্যা করার পর আওয়ামী লীগ দেশের রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত দেশের মানুষ নেবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। এক যুগ ধরে উত্তরের জনপদকে স্বৈরাচার সরকার বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চাপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় নতুন বাংলাদেশ গড়তে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর এখনো জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, তদবির বাণিজ্য চলছে বলেও অভিযোগ করে বলেন, নিজ স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। এছাড়া তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে 1 যুগ ধরে।
আমরা উত্তরের জনপদে আমরা বলি যে 2 বিভাগের 16টি জেলা রয়েছে। আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লোকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোম হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানা যায়। কাল জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাংলা একাডেমিতে। এরপর নেত্রকোনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জনপ্রিয় কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল 76 বছর। জীবনের শেষ দিনগুলো কেটেছে শাহবাগের সুপার হোম নামের এক হোস্টেলে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পঙ্গুক্তির রচয়িতা কবি হেলাল 1986 সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটির 33টি বেশি সংস্করণ বেরিয়েছে। বাথরুমে গিয়েছিলেন, গিয়ে উনি যখন পড়ে যান, তো তারপর নাকি ওই খবর পাচ্ছিল, শব্দ পাচ্ছিল, ওরা পেয়ে যখন দেখলো যে এই অবস্থা বা বেসিন টেসিন ভেঙে পড়ে গেছে, তখন ওনাকে রক্তাক্ত অবস্থা এখানে নিয়ে আসে। মাথায় আঘাত ছিল, ঠিক বোধহয় 2:35 এখানে নিয়ে আসা হয় ডক্টরের কথা অনুযায়ী, এবং 2:45 উনি 10 মিনিট পরীক্ষা নিরীক্ষা করে বলেন অলরেডি এক্সপায়ার। অভিমান সব পরিবারেই থাকে, সারা জীবন সে আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গেই সে সব সময় ছিল, কিন্তু আমার সঙ্গে শুধু রাতটুকুই কাটাতো। সারাদিন সকালবেলায় প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করত, প্রেস ক্লাবেই লাঞ্চ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল 9টায় তাপমাত্রার পারদ নামে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। অন্য জেলাগুলোতে কনকনে শীতে ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আর প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্য প্রবাহ থাকবে আরো কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের আলোর। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবনে নামে স্থবিরতা। বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজে। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। আজকে মনে করেন আলু খেতে পানি দেওয়া লাগে, কিন্তু এই শীতে এই পাইপ যে ধরবো এই ইয়ানা হচ্ছে না। ভাড়া নাই, আগে তাও 4-500 টাকা কামাই করা হয়েছে, এলা 200, 250, 100, 150 এইরকম হয়। সকালবেলা মাঠত যাবো, দোকানপাতি কাজত যাবো, এরকম কোনো ইয়া নাই। ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। শুক্রবারও বন্ধ ছিল 6 ঘন্টা। ঘাটের দুই পাশে আটকা থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অভিযোগ আছে ঘন কুয়াশা কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রায় 3 কোটি টাকার ফগলাইট প্রকল্পেও মেলেনি সুফল। সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কুয়াশার কারণে ফেরি চলতে পারে না। 12টার সময় হপ হয়ে যায়, সকাল 10টা-11টা তৈরি থাকে। দুর্ঘটনা রোধেই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 1/2 রোগী, যাদের অধিকাংশই শিশু। প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে, এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। চুয়াডাঙ্গাতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যার মধ্যে আমরা 2 শ্রেণীর রোগী বেশি পাচ্ছি। একটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, আরেকটা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি জনিত, যেটা আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা,
এই ধরনের রোগী পাচ্ছি। এখনো কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। আর আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। কমছিল আজকে যে ঠান্ডার পরিমাণ, এই ঠান্ডার মধ্যে আমরা চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো, কিভাবে কি করবো। দিনে বাড়তে অত শীত পড়তেছে, ঠান্ডা বাফেরা কম্বল দাও। হেভি অতিরিক্ত ঠান্ডা বা চুয়াডাঙ্গা বেরিতে আছেন বাইরে থেকে। উত্তরের আরেক জেলা লালমনিরহাটে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আমার বাবু ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। বর্তমান ও সুস্থ এখনো হয় নাই, মানে যেমন আছে তেমনই। আজকে 10 দিন হলো ভর্তি হবার, আমি ভাত খাইতে পারি না। ঠান্ডার জন্য মনে করো শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, দুধ খাবার সময় গলা আটকে। শীত মোকাবিলায় উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা কমেছে নতুন আলুর দাম। সেই সঙ্গে শীতকালীন সবজির যোগান বাড়ায় কেজিতে 10 থেকে 15 টাকা করে কমতে শুরু করেছে দাম। ব্যবসায়ীদের দাবি, সারের দাম ও পরিবহনের জ্বালানির দাম কমাতে না পারলে নাগালে আসবে না কাঁচা সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, এখনও সহনীয় পর্যায়ে আসেনি নিত্যপণ্যের বাজার। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সপ্তাহের ছুটির দিন শুক্রবার বাজার করতে ব্যস্ত নগরবাসী। তবে চলমান মূল্যস্ফীতিতে কিছুতেই যেন স্বস্তি মিলছে না। বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত কয়েক সপ্তাহ নতুন আলু 120 টাকা থাকলেও এখন 50 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকায়। পাশাপাশি সরবরাহ বাড়ায় কমে আসতে শুরু করেছে শীতকালীন সবজির দামও। ওভারঅল সব মালের আমার কেজিতে 10-20 টাকা এরকম আছে। আমার পাতাকপি, ফুলকপি আছে 40 টাকা 50 টাকা পিস, নতুন শালগম আছে 40 টাকা কেজি, মূলা আছে 30 টাকা 20 টাকা কেজি। সব মালের দামই কমছে। বেগুন আছে 60 টাকা 50 টাকা কেজি। আলু তো দাম কমছে অনেক, আলু তো 120 টাকা ছিল, সপ্তাহে 80 টাকা কেজি আলু নতুনটা যেটা। কেজিতে 10-15 টাকা কমলেও মূল্যস্ফীতি বিবেচনায় দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতারা। যত একটা পণ্য হাত বদল হয় যত বেশি তত দাম বেড়ে যায়। তো দাম এটা 1 গুণ 2 গুণ, বিশেষ করে 2 গুণ বেড়ে যায়। যদি 30 টাকা থেকে 60 টাকা হয়ে যায়, 20 টাকা থাকলে এটা 40 টাকা হয়ে যায়, এরকম আর কি পার্থক্য থাকে। এই সময় তো মনে করেন আপনার যে ফুলকপি বলেন, আলু বলেন, এগুলো তো সহনীয় পর্যায়ে থাকার কথা। আমরা তো মধ্যবিত্ত মানুষজন, তো আমাদেরকে তো সেভাবেই চলতে হয়, হিসাব করে চলতে হয়। গত বছরের সাথে এই বছরের কম্প্যারিজন করি, সেটা মনে হচ্ছে যে সবকিছুই একটু 10 টাকা 20 টাকা একটু ডিফারেন্ট করতেছে। ব্যবসায়ীদের দাবি, প্রান্তিক পর্যায়ে সারের দাম ও পণ্য পরিবহনে জ্বালানি তেলের দাম না কমলে নাগালে আসবে না নিত্যপণ্যের বাজার। সারের দাম আগে মনে করেন 2000 টাকা বস্তা ছিল, 1200 টাকা বস্তা ছিল, দিনের দিন বাড়ছে। সেই সারের বস্তা 3000, 3500, 4000 টাকা হয়েছে। তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। এগুলোর দাম কমাইলে, তেলের দাম, সারের দাম কমাইলে আপনার সবকিছু জিনিসের দাম আস্তে আস্তে কমবো। দ্রুত অন্তর্বর্তী সরকারকে বাজার নিয়ন্ত্রণের আহ্বান নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন তিনি। ফ্রান্সের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গেল সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র 3 মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। মিশেল বার্নিয়ের সরে যাওয়ার 1 সপ্তাহ পর ম্যাক্রোর কার্যালয়ের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এলো। প্রধানমন্ত্রী হিসেবে বায়রুর প্রথম কাজ হবে একটা বাজেট পাশ করা। তবে ব্যাপকভাবে বিভক্ত পার্লামেন্টে কাজটি তার জন্য বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান জানতে চাওয়া হলে নিজেদের অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বিস্তারিত রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে।
ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ করে আসছে উগ্রবাদী ভারতীয় হিন্দুরা। দেশটির গণমাধ্যম আরও এক ধাপ এগিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা বিক্ষোভ করেছে উল্লেখ করে বিষয়টি হোয়াইট হাউজের ব্রিফিংয়ে উত্থাপন করেন ভারতীয় এক সাংবাদিক। জবাবে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেন, বাংলাদেশি নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। আমরা বিষয়টি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সাবেক প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা আশা করছি অঞ্চলটির প্রতিটি ব্যক্তি তাদের ধর্ম ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে। যুক্তরাষ্ট্র সমস্ত বাংলাদেশিদের নিরাপত্তা প্রদানের কাজে সহায়তা করতে চায় বলেও উল্লেখ করেন জন কির্বি। আমরা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুব স্পষ্ট হয়েছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সমস্ত বাংলাদেশিদের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের কাজে সহায়তা করতে চাই। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও উঠে আসে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।